বাংলাদেশের রংপুর বিভাগ নিয়ে সেই জল্পনা কল্পনা সত্য। কি সেই জল্পনা কল্পনা? ভারত বাংলাদেশের রংপুর দখল করতে চায় একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। ভারত মনে করে তাদের যে চিকেন নেক, চিকেন মানে কি? মুরগির বাচ্চা নাকি? মুরগি। আর নেক হচ্ছে ঘাড়, তো মুরগির যে গলাটা, ঘাড়টা ওই রকম হচ্ছে তাদের শিলিগুড়ি করিডোর সহ একটা অংশ। তো ওইটা একটু বড় করা দরকার। ভারতের নিরাপত্তা বিশ্লেষক বিশেষজ্ঞ বা তাদের ভূতত্ত্ববিদ যারা আছেন তারা বলছেন যে মুরগির যে ঘাটটা ওটা একটু টেনে বড় করা দরকার, তাহলে তাদের স্থিতিশীলতা এবং নিরাপত্তাটা আরো জোরালো থাকে। প্রাচীনকালে যেরকম সাম্রাজ্যবাদী মানসিকতা যে আরো দখল করো, ওই জায়গাটা দখল করলে আমাদের সাম্রাজ্যটা এরকম হয় সেরকম হয়, তৈমুর লং, আলেকজান্ডার এরা এগুলো করতো না? অথবা উমাইয়া আব্বাসী খলিফারাও করতো, ওসমানীরাও করতো। মানে এটাই ছিল একটা সিস্টেম, বৈধ সিস্টেম, যে আমার সাম্রাজ্য সম্প্রসারণ করতে হবে। তো এরকম একটা মানসিকতা ভারতের, যে চিকেনের যে নেকটা, ঘাটটা ওইটা টেনে বড় করতে হবে। আর বড় করা যায় কিভাবে? রংপুরটা দখল করো, রংপুর বিভাগ দখল করো। কিভাবে দখল করতে হয় এই সাজেশনও ভারতের ভিতরে আলোচিত হয়েছে, এবং বিশেষজ্ঞরা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাবেক, এরা এই সাজেশন দিয়েছে। কি যে রংপুর এবং কিভাবে এগোচ্ছে একদম ইসরায়েল, ফিলিস্তিনে যেরকম ইসরায়েলিরা, ইহুদিরা প্রথমে একটু থাকতে দেন, পৃথিবীর কোথাও জায়গা নেই। আপনারা জানেন সেই 1920 সালের পর থেকে যদি ইতিহাস বলি, বেলফোর ঘোষণা থেকে শুরু করে আর অনেক কিছু আছে, দীর্ঘ ইতিহাস। সংক্ষেপে যদি বলি, ইহুদিরা পৃথিবীর সব জায়গা থেকে বিতরিত, সব জায়গা থেকে, যে এদেরকে কেউ দেখতে পারে না। জার্মানি এদেরকে মারে, এমনকি ইংল্যান্ড কেউ দেখতে পারে না। হঠাৎ করে তারা বলল, ফিলিস্তিনে গেল যে ভাই আমাদেরকে একটু জায়গা দেন, একটু থাকতে দেন। অল্প কিছু লোক থাকতে শুরু করলো, তারপর একটু জমি টমি কেনা শুরু করলো। এরকম ধীরে ধীরে এক পর্যায়ে একটা রাষ্ট্র ঘোষণা করে ফেললো। তারপরে তারা দখল করা শুরু করলো। জমি কেনা থেকে শুরু করে আস্তে আস্তে বসতি স্থাপন। এখন বলে যে ফিলিস্তিন বলতে কোনো রাষ্ট্র নয়, সব ইসরায়েল, এবং গণহত্যা চালায়। অথচ তারা হাতে পায়ে ধরে থাকতে এসেছে যে আমাদেরকে একটু আশ্রয় দেন, আমাদের কোথাও জায়গা নেই। চিন্তা করেছেন মানুষ কতটা খারাপ হতে পারে? আপনি আপনার ঘরে একজন অসহায়কে আশ্রয় দিলেন, 2 দিন পর আপনাকে লাথি দিয়ে বের করে দিল যে ঘর আমার, তুই কে, যা এখান থেকে। সেই স্টাইলে এগোচ্ছে ভারত। এমনকি এখানে ইসরায়েল সহায়তা করছে, সরাসরি ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত তিনি এই পরিকল্পনায় আছেন। তো ভারতের সাবেক কয়েকজন নিরাপত্তা উপদেষ্টা এই বিষয়ে প্ল্যান করেছে এরকম, যে প্রথমে এই অঞ্চলে হিন্দুদের জড়ো করতে হবে, তারপরে কিনতে হবে, এই কয়েক বিলিয়ন ডলার দিয়ে এটা কিনতে হবে, $10 বিলিয়ন দিয়ে কিনতে হবে। যদি বাংলাদেশ বিক্রি করে দেয় রংপুর ভালো, আর যদি বিক্রি না করে তাহলে একটা পলিটিক্যাল আলোচনায় যেতে হবে। পলিটিক্যাল আলোচনায় কিভাবে যাওয়া যায়? প্রথমে হামলা করতে হবে। এখন হামলা কিভাবে করবে সেই পরিকল্পনা চূড়ান্ত। এটা ইসরায়েল ভারত এইভাবেই করে, স্যাবোটাজ। যেমন পলাশবাড়িতে গাইবান্ধায় একটা রাম মূর্তি নির্মাণ করেছে। আরো অনেকে হিন্দুরা প্রচুর জমি কিনছে বলে অনেকে জানাচ্ছেন, রংপুর অঞ্চলে বিভিন্ন জায়গায় জমি কিনছেন। তা জমি টমি কিনে তারা বসতি স্থাপন করবে। তারা ওই নিজে জমি কিনে নিজের টাকায়, মানে টাকা তো ভারত ইসরায়েল থেকে আসবে, কিন্তু আমরা তো দেখবো তার টাকায় হঠাৎ করে বড় লোক হয়ে গেছে, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি হঠাৎ করে কোটিপতি হয়ে গেছে। সে নিজে ওখানে বিরাট রাম মূর্তি নির্মাণ করবে। স্বাভাবিকভাবে মুসলমানরা রিয়াকশন করবে, অথবা স্যাবোটাজ করে ওইখানে কালেমার পতাকা নিয়ে কেউ হামলা করবে। তারপরে ভারত বলবে এই যে আমাদের রাম মূর্তি আক্রান্ত, আমাদের হিন্দুরা আক্রান্ত, এখানে তাদের হিন্দু বাঁচাতে, রাম বাঁচাতে এখানে সামরিক পদক্ষেপ দরকার আমাদের। তো এইটা বলে তারা সামরিক হামলা করবে। যদি বিশ্ববাসী জিজ্ঞাসা করে কেন তোমরা বাংলাদেশের রংপুরে সামরিক হামলা চালিয়েছো, বলবে যে আমরা বাংলাদেশের রংপুরে চালাইনি, আমরা জঙ্গিদের বিরুদ্ধে হামলা করেছি, যে জঙ্গিরা আমাদের রামের উপর হামলা করেছে। তারপরে যুদ্ধ চলতে থাকবে, বাংলাদেশটা বসে থাকবে না। তারপরে জাতিসংঘ আর ওদিকে জ্বর সরোজদের পয়সা পাতিতে বিভিন্ন এনজিও তো আছেই, তারা বলবে যে ঠিক আছে এখানে, এবং লক্ষ লক্ষ হিন্দুরা বাংলাদেশে হিন্দুদের উপর স্যাবোটাজ হামলা হবে। মানে ওরাই নিজেরা নিজেদের উপর হামলা করবে, যে সারা বাংলাদেশে হিন্দু আক্রান্ত, সমস্যা হয়ে গেছে, রামের উপর হামলা, তো সবাই এখন রংপুরে আশ্রয় নাও, রংপুরে আশ্রয় নেবে। তারপরে ওখানে জাতিসংঘ বলবে যে একটা গণভোট হোক, ঠিক আছে, ওইখানের অধিকাংশ জনগণ যদি থাকতে চায়, জাতিসংঘের আবার একটা নীতি আছে, রাইট টু সেলফ ডিটারমিনেশন। তারা যদি, এরকম অনেক ইতিহাস আছে,
গণভোটের মাধ্যমে যদি কেউ কোনো একটা দেশের সাথে যেতে চায় বা আলাদা হতে চায়, এই অধিকার তাদের দেওয়া উচিত। তারপরে গণভোট আয়োজনের কথা বলবে। আর বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, যুদ্ধ বিধ্বস্ত করা হয়, হামলা করে তছনছ করে দেয়, তখন গণভোটের কথা মানতে বাধ্য হবে। এইভাবে রংপুর দখল করবে, এটা হচ্ছে তাদের প্ল্যান, এটা হচ্ছে তাদের খায়েশ। সেই খায়েশের অংশ হিসাবে তাদের যে সূক্ষ্ম পরিকল্পনা, এগুলো শুরু হয়ে গেছে। এই যে গাইবান্ধার পলাশবাড়িতে রাম মূর্তি নির্মাণ, এটা তারই অংশ। আরো বৃহত্তর রংপুরে বিভিন্ন জায়গায় হঠাৎ করে কিছুদিন পর শুনবেন যে অমুক মূর্তি নির্মাণ করা হয়েছে। বিশেষ করে যে মূর্তিটা ভারতের বিজেপির রাজনীতির উপসঙ্গ বা অনুষঙ্গ, ওইগুলো বেশি নির্মাণ করবে। কারণ এই বাংলাদেশ অঞ্চলে কিন্তু রাম জনপ্রিয় মূর্তি নয়। বাংলাদেশে কালী পূজা হয়, কালী মন্দির নির্মাণ করবে। লক্ষ্মী পূজা হয়, লক্ষ্মী মন্দির নির্মাণ করবে। দেবী দুর্গার পূজা হয়, দুর্গা মন্দির নির্মাণ করবে বা মূর্তি নির্মাণ করবে। কিন্তু এই লক্ষ্মী, কালী, দুর্গা এগুলোই তো হয়। বাংলাদেশে কোন জায়গায় রাম আছে আপনি দেখান তো নাই। হঠাৎ করে ওইসব জায়গায় কেন, উত্তরাঞ্চলে কেন গজিয়ে উঠছে? আরো এরকম গজিয়ে উঠবে। এর কারণ হচ্ছে ওই রামকে কেন্দ্র করেই বিজেপি রাজনীতি করে এবং ওইটাকে কেন্দ্র করেই তারা এই দখলদারিত্ব চালাতে চায়। এবং হিন্দুদেরকে টাকা পয়সা দিচ্ছে ইসরায়েল, ভারত। তারা এখন জমি কিনছে, প্রচুর জমি কিনে ওখানে তারা ধীরে ধীরে বসতি স্থাপন করবে। বিভিন্ন জায়গা থেকে দেখবেন যে হিন্দুরা হিজরত করে, মানে স্থান ত্যাগ করে ওইখানে যাবে, ওইখানে যে তারপরে তারা বসতি স্থাপন করবে, জমি বিক্রি করে রংপুর অঞ্চলে জমি কিনবে। ভারতের বর্ডারে কোল ঘেঁষে হিন্দুদের বাড়িঘর বেড়ে যেতে পারে, সম্ভাবনা রয়েছে। এগুলো বাংলাদেশ সরকারকে আগে থেকে নিয়ন্ত্রণ করতে হবে, যে এরকম জমি চাইলেই কিনতে পারবে না। স্থানীয় আলেম ওলামা, রাজনৈতিক দল, তাদেরকে সতর্ক থাকতে হবে, চাইলে এদেরকে জমি বিক্রি করা যাবে না। অন্য এলাকার লোকজন এখানে এসে বসতি স্থাপন করে কিনা খেয়াল রাখতে হবে, নইলে সামনে বিপদ আছে। আর রাম মন্দির স্টার্ট করার আগেই এগুলো বন্ধ করে দিতে হবে, এইসব দুর্বিসন্ধি খুঁজতে হবে। এগুলো সরকার অনুমোদন দরকার আছে, অনুমতি ছাড়া যে কোনো জায়গায় যে কোনো কিছু কি করা যায়? করা যায় না। তো দর্শক, এটা একটা জরুরি পরিস্থিতি এবং অশনি সংকেত। এরই মধ্যে আরেকটা ঘটনা। একদিকে তৌহিদি জনতা রংপুরের বিরুদ্ধে, ভারতের এই আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে রাজপথে নেমেছে, বিক্ষোভ মিছিল করেছে। আর একদিকে নতুন আরেকটা খবর, রংপুরে কালেমা পতাকা নিয়ে বিক্ষোভ। কালেমা খচিত পতাকা নিয়ে হঠাৎ দেশের বিভিন্ন জায়গায় মোটরসাইকেল শোডাউন। দিনাজপুরে বিক্ষোভ আছে, গোপালগঞ্জে হয়েছে। এটা এক কথা যদি বলি, প্রথমে রাগ করবেন না, যারা কালেমা খচিত পতাকা নিয়ে মিছিল করেন, অনেককে আমি চিনি, অনেক কাছের ভাই ব্রাদার এটা শেয়ার করেন। তাদের অনুভূতির প্রতি শ্রদ্ধা। তারা এখানে কোনো খারাপ উদ্দেশ্যে যাচ্ছে না, কিন্তু মৌলিক জায়গায় যারা এই কাজগুলো পর্দার অন্তরালে আয়োজন করছে, এটা আপনারা বুঝতেও পারছেন না যেটা কি। এই কালেমা খচিত পতাকা, হঠাৎ করে কেন কালেমা খচিত পতাকা নিয়ে মিছিল করার প্রয়োজন হলো? এটা আপনি সারা জীবন করেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই মুহূর্তে কেন? এই যে কালেমা খচিত পতাকা, এটা ভারত ইসরায়েলের একটা বৃহত্তর প্রজেক্ট। এইটার মাধ্যমে তারা এক পর্যায়ে দেখাবে এই যে বাংলাদেশে এই যে পতাকাধারী, এরা সবাই হামাস, এরা সবাই জঙ্গি, অতএব এদের উপর হামলা করো, এদেরকে ধরো, এদের ধরার জন্যই রংপুরে আমাদের অভিযান দরকার। কিন্তু যারা এখানে মিছিলে যাচ্ছেন, তারা অনেকেই হয়তো বা সরল মনে যাচ্ছেন, অথবা দিনের প্রতি ভালোবাসা থেকে, কালেমার প্রতি ভালোবাসা থেকে যাচ্ছেন, কিন্তু পর্দার অন্তরালে এগুলো নিয়ে গভীর খেলা চলছে, স্যাবোটাজের একটা প্ল্যান। অতএব এটা আমাদের জন্য একটা অশনি সংকেত যে জঙ্গিবাদের উত্থান দেখিয়ে ভারত ইসরায়েল আমাদেরকে চেপে ধরতে পারে।